নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন গল্প বলবো বলে। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। দেবযানী বসু কুমারের লেখা গল্প অনুতাপ, অমর পালিক, মিলিত বলিয়ায় পোস্টিং, আর স্ত্রী শেফালী দেবী তারকেশ্বর হাই স্কুলের শিক্ষিকা। দুজনেই খুব কড়া ধাতের মানুষ। ছেলে মেয়েদের পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে মন দেওয়া একেবারেই বরদাস্ত করেন না। অমরবাবু ও শেফালী দেবীর 5টি সন্তান, সবাই বিজ্ঞানের ছাত্র। শেফালী দেবীর বক্তব্য অনুযায়ী বিজ্ঞান ছাড়া পড়াশোনার কোনো অর্থ নেই। মিডিওকার ছাত্রছাত্রীরাই বাণিজ্য বা সাহিত্য নিয়ে পড়াশোনা করে। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে বিজ্ঞান পড়তেই হবে, মনে উচ্চাসা রাখতে হবে। সর্বোপরি এ পোড়া দেশে পড়ে থাকলে কিচ্ছু হবে না। জীবনে উন্নতি করতে চাইলে বিদেশে অবশ্যই যেতে হবে। চিত্ত বিনোদনের জন্য এ বাড়িতে একটি টিভি পর্যন্ত নেই। পালিত পরিবারে পড়াশোনা বাদে ছেলে মেয়েদের একমাত্র বিনোদন হলো বই পড়া। সেই বইও বিজ্ঞান ভিত্তিক হলে ভালো হয়। পালিত দম্পতি ভাবেন বেশি নাটক নভেল পড়লেই ছেলে মেয়েদের মাথা নষ্ট হবে। মোবাইল ফোনের ব্যবহার সেও চাকরি জীবনে প্রবেশের আগে নয়। এ যুগে এমনটা ভাবাই যায় না। শেফালী দেবীর শ্বশুর বাড়ির জ্ঞাতি গোষ্ঠীদের সবার ছেলে মেয়েরাই উচ্চ শিক্ষিত। বাড়ির বড়দের চাপে কেউই বিজ্ঞান শাখার বাইরে যাবার কথা ভাবতেই পারে না। জ্ঞানের যে আরো কত শাখা আছে সেটা ওনারা মানতেই চান না। অমরবাবুর পরিবারের দণ্ডমুণ্ডের কর্ত্রী শেফালী দেবী। কে বিজ্ঞানী হবে, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে টিচার হবে তা ঠিক করেন তিনি নিজে। এছাড়া কে কতক্ষণ পড়বে, কে কখন জল খেতে যাবে, কার কটা টিউটার রাখা হবে, কে কখন টিউশনে যাবে তাও শেফালী দেবী ঠিক করে দেন। অমরবাবুও কম যান না। নেহাত তিনি কোয়ার্টারে থাকেন তাই রক্ষে। 3-4 মাস অন্তর কয়েকদিনের জন্য যখন বাড়ি আসে ছেলেমেয়েরা একেবারে তটস্থ হয়ে থাকে। তাদের বড় ছেলে আদিত্যনাথ আইআইটি থেকে পাশ করে চাকরি নিয়ে ক্যালিফোর্নিয়া চলে গেছে। মেজ ছেলে দেবনাথ বিজ্ঞান নিয়ে পড়লেও বাবার মতো মিলিটারিতে যাবার ইচ্ছে। মায়ের পছন্দ নয় কিন্তু না বলতে পারেননি। বড় মেয়ে গীতিকা বিজ্ঞানে স্নাতক হতে চলেছে। ছোট মেয়ে আর ছোট ছেলে এখনো পড়াশোনা করছে। ছোট ছেলে সোমনাথ নানা রকম পরীক্ষা দিচ্ছে বিদেশে যাবার জন্য। ওর বরাবরের ইচ্ছা বিদেশে যাবে। বাবা মা খুব উৎসাহ দেন ছেলেকে এই ব্যাপারে। একমাত্র শেফালী দেবীর ছোট মেয়ে মিনতি ছাড়া কেউ কোনোদিন স্কুলে প্রথম ছাড়া দ্বিতীয় হয়। মিনতিও খুব মেধাবী, কিন্তু কখনো সখনো পরীক্ষায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা পঞ্চম হয়। তখন আকাশ ভেঙে পড়ে শেফালী দেবীর মাথায়। সব সময় উনি হা হুতাশ করেন, এই ভেবে যে মিনতির জীবনে কিছুই হবে না। তাই কঠোর শাসনে রাখেন ছোট মেয়েকে। মিনতি খুবই নরম স্বভাবের, প্রকৃতি ভালোবাসে, বাগানে গাছেদের যত্ন নেয়, আকাশ ভেঙে বৃষ্টি এলে ভিজতে ভালোবাসে, গান শুনতে পছন্দ করে। ছবি আঁকার হাত ও নেহাত মন্দ নয়, সাহিত্যের প্রতি অগাধ টান। তবে এসব কিছুই সে মাকে লুকিয়ে করে। ধরা পড়লে কি হবে কেউ জানে না। পরিবারের মধ্যে এক প্রতিযোগিতায় মিনতি হাঁপিয়ে ওঠে। প্রথম হবার এই ইঁদুর দৌড়ে ওর নাম লেখাতে চায় না। এই কথাটা কিছুতেই বুঝিয়ে উঠতে পারে না ওর বাবা মাকে। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকে বিজ্ঞান নিতে হয়েছিল 11 ক্লাসে। ফল ভালোই হয়েছিল কিন্তু দাদা দিদিদের মতো হয়নি। সেই আক্ষেপে শেফালী দেবী 4 দিন স্কুলে যাননি। বাড়িতেও প্রায় অরন্ধন চলেছিল সেই সময়। শেফালী দেবীর বরাবরের ইচ্ছে মিনতি ডাক্তার হবে। আর মিনতির কি ইচ্ছে তা কোনো দিন সর্বসমক্ষে বলার সাহস হয়নি তার। নিজের ইচ্ছেটাকে তাই সে ক্রমাগত গিলে ফেলার চেষ্টা করে। জয়েন্ট এন্ট্রান্সে যতটা ভালো পরীক্ষা দেওয়া যেত ততটা ভালো করে দেয়নি মিনতি। ইচ্ছে করেছে অবশ্য, যদি নম্বরটা কোনোভাবে কম ওঠে তাহলে লিস্টের শেষের দিকে নাম থাকবে, হয়তো অনেক হেনস্থা হতে হবে, তবু ডাক্তারিটা অন্তত পড়তে হবে না। জয়েন্ট এন্ট্রান্সে যতটা ভালো পরীক্ষা দেওয়া যেত ততটা ভালো করে দেয়নি মিনতি। ইচ্ছে করেই করেছে অবশ্য, যদি নম্বরটা কোনোভাবে কম ওঠে তাহলে লিস্টের শেষের দিকে নাম থাকবে, হয়তো অনেক হেনস্থা হতে হবে, তবু ডাক্তারিটা অন্তত পড়তে হবে না। কিন্তু এত চেষ্টা করেও কোনো ফল হয়নি। ওর নামটা উপরের দিকে ছিল না ঠিকই,
তবে শেফালি দেবী প্রাইভেট মেডিকেল কলেজে অনেক টাকা দিয়ে ভর্তি করে দিয়েছিলেন মিনতিকে। এরপর মিনতিকে কলেজের ছাত্রী আবাসনে চলে যেতে হয়। শহরের বাইরে ছিল সেটা, কিন্তু প্রফেসররা যখন ক্লাস নিতেন কিচ্ছু ভালো লাগতো না ওর, মন দিতে পারতো না ডাক্তারি পড়াশোনায়। দিন দিন প্রফেসরদের অপছন্দের ছাত্রী হয়ে উঠল সে। ঠিক একদিন একটা ঘটনা ঘটল। ক্লাসে প্রফেসর নোটস দিচ্ছেন আর তার সঙ্গে টুকটাক প্রশ্নোত্তর চলছে। 3 তলায় ক্লাস, জানলার পাশে বসে আছে মিনতি। বাইরে সেদিন আকাশ ঘিরে ঘন কালো মেঘের ঘটা। কখন যে মেঘের দিকে তাকিয়ে সে অন্যমনস্ক হয়ে গেছে তার খেয়াল নেই। প্রফেসরের ডাকে সাড়া না দেওয়ায় যাচ্ছে তাই ভাবে তাকে অপমানিত হতে হয় সবার সামনে। প্রফেসর বলে উঠলেন, বড়লোক বাপ মায়েরা কেন যে এইসব মাথা মোটা ছেলে মেয়েদের কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ডাক্তারি পড়তে পাঠায় বুঝি না বাপু। একটা সিট এর জন্য নষ্ট হলো, ভবিষ্যতে এই মেয়ে ডাক্তার হত দূরে থাক, জীবনে দাঁড়াতেই পারবে না। তার চেয়ে বাবা মাকে বলো বিয়ে দিয়ে দিতে তোমায়, মন দিয়ে সংসার ধর্ম পালন করো। এরপর থেকে বন্ধুরাও আড়ালে হাসাহাসি করতো ওকে নিয়ে। অমনোযোগী বলে 2বার গার্ডিয়ান কল করেছিল, তাতেও কিছু লাভ হয়নি। প্রথম সেমিস্টারে 2বারের চেষ্টাতেও টপকাতে পারেনি মিনতি। কেরিয়ারের একটা বছর নষ্ট হলো, বাড়ির সবার মন খারাপ। শেফালি দেবী নাওয়া খাওয়া ভুলে গেছেন। আশেপাশে সমালোচনার ঝড়, আত্মীয়দের ক্রমাগত ফিসফিসানি, নিজের বাড়িতেই নিজেকে সব সময় কাঠ গড়ার আসামি বলে মনে হয় তার। অসম্ভব মানসিক চাপ। এদিকে মিনতি যেন হাফ ছেড়ে বেঁচেছে এই ডাক্তারি পড়াশোনার থেকে। এখন তার সঙ্গে বাড়িতে কেউ কথা বলে না, বিশেষ করে বাবা মা সব সময় সব বিষয়ে অসহযোগিতা করেন। মিনতি কিন্তু দমলো না, উঠে পড়ে লাগলো। ভর্তি হলো কলকাতার এক নাম করা সরকারি কলেজে। 22টা মাত্র সিট। অ্যাডমিশন টেস্টে প্রথম, স্নাতকে ইংরেজি নিয়ে ফার্স্ট ক্লাস সেকেন্ড, স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট, শেষে ডক্টরেট করে চাকরি পেল নাম করা একটি কলেজে। কিন্তু শহরের বদ্ধ আবহাওয়া আর ভালো লাগলো না মিনতির। মফস্বলে বড় হয়েছে, কিছুদিন পড়ানোর পর চাকরিটা ছেড়ে দিল সে। শুরু হলো মিনতির জীবনের এক নতুন অধ্যায়। প্রথম সুযোগেই WBCS এর ব্যারাক টপকে চাকরি নিয়ে চলে গেল কোচবিহারে। যদিও এই পড়াশোনায় কোনো কদর ছিল না বাড়িতে। শেফালি দেবী কথায় কথায় বলতেন ইংরেজি বাংলা নিয়ে পড়াশোনা করে যে কেউ ওরকম ফল করতে পারে। আক্ষেপ করতেন পরিচিতদের কাছে, বলতেন এই একটা মেয়ে বাপু, আমার বাড়ির অবাধ্য কুলাঙ্গার সন্তান, বুঝলে বুঝলে তোমরা। মিনতির বদলের চাকরি। পশ্চিমবঙ্গের নানা জায়গায় যেতে হয়েছে 3 বছর অন্তর অন্তর। ইতিমধ্যে পরিবার হয়েছে মিনতির। জীবনের সমস্ত কিছু মনের মতো হলেও একটা জায়গায় কষ্ট রয়ে গেছে। মাঝে মাঝেই ইচ্ছে করে বাবা মায়ের কাছে যেতে বা ওদের কিছুদিন নিজের কাছে এনে রাখতে, কিন্তু মুখ ফুটে কাকেই বা বলবে সে। বাপের বাড়ির দিক থেকে মিনতির জন্য কোনো আবাহন বিসর্জন কিছুই নেই, গেলে কোনো উচ্ছ্বাসও নেই। অথচ মিনতি দেখেছে অন্য ভাই বোনেরা বাড়িতে এলে বাবা মা কি খুশি হন, কি উচ্ছ্বসিত থাকেন তারা। ইচ্ছা থাকলেও মিনতি বিজয়া আর নববর্ষ ছাড়া ধুলিয়ার বাড়িতে যায় না। ইতিমধ্যে মিনতি পালিতের নাম সুপারিশ হয়েছে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য। সাহসিকতার জন্য এই পুরস্কার। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সন্তান সহ এক মা ভেসে যাচ্ছিল, সেই অবস্থায় ঝাঁপিয়ে পড়ে তাদের রক্ষা করেছিল মিনতি। এছাড়া অগণিত বন্যার্ত মানুষকে উদ্ধার করে নিয়ে এসে সরকারি সাহায্য না আসা অবধি ঠাঁই দিয়েছিল নানা স্কুলে আর সরকারি আবাসে, যোগান দিয়েছিল খাবার, ওষুধ। পুরস্কার নিতে সপরিবারে যখন দিল্লি গিয়েছিল মিনতি, খুব ইচ্ছে ছিল মা বাবাকেও নিয়ে যাবে সঙ্গে, কিন্তু বলি বলি করেও বলে উঠতে পারেনি সেদিন। দিল্লি থেকে ফিরে মিনতি গিয়েছিল পুরস্কার দেখাতে। বাবা মা কেউ হাতে দেখেননি সেই পুরস্কার, কোনো আগ্রহও দেখাননি। শুধু শেফালি দেবী করেছিলেন, সাজিয়ে রেখো শোকেশে,
এই বংশের সন্তান হয়ে কিনা একটি সাহসিকতার পুরস্কারের পিছনে ছুটে মরছে। এরপর মিনতির পিতৃবিয়োগ হয়েছে। 1.5 বছরের মাথায় শেফালি দেবীর সিভিয়ার সেরিব্রাল অ্যাটাক, প্যারালাইসিস, কথা বন্ধ হয়ে গেছে তার। কাজের চাপে কোনো ছেলে মেয়েই আসতে পারেনি। বড় মেয়ে খাদ্য দপ্তরে চাকরি করেন, সন্তান শ্বশুরকে সামলে মাকে নিয়ে যেতে অপারগ। বড় নাতির তখন সবে মেয়ে হয়েছে, আসা অসম্ভব। মেজ ছেলে দেশের অন্য প্রান্তে সপরিবারে থাকে, অবসরের পর নিজের ব্যবসা নিয়ে খুব ব্যস্ত। আর ছোট ছেলে বিয়ে করেছে বিদেশিনীকে। তারা এইসবে অভ্যস্ত নয় যে। সে বলল, মাকে হসপাইসে রাখার ব্যবস্থা করা হোক। 4 ভাই বোন কনফারেন্স কলে মিনতিকে ডেকে বলল, তুই বরং মায়ের দায়িত্ব নে, আমাদের পক্ষে তো সম্ভব হচ্ছে না। তোর কোয়ার্টারে কত আরদালি, কুক, ড্রাইভার, মনে হয় তোর খুব একটা অসুবিধা হবে না। নয়তো কোনো একটা বৃদ্ধাশ্রমে মাকে পাঠাতে হবে। আর কি বা করা যাবে বল। 2.5 বছর ধরে পরম আদর যত্নে মাকে মুড়ে রেখেছিল মিনতি। শেষ দিকে শেফালি দেবী কথা বলার শক্তি হারিয়েছিলেন। শুধু ছোট মেয়ে মিনতির হাত দুটো ধরে অঝরে কেঁদে যেতেন। তবে কি জীবনের শেষ কটা দিন অনুতাপের জ্বালায় দগ্ধ হয়েছিলেন তিনি?